ওদিকে দেখা যাচ্ছে বসিরহাটের সিএএ ক্যাম্প, সেখানে প্রচুর মানুষ ভিড় করে ফর্ম তুলছেন। এরা বাংলাদেশ থেকে আসা শরণার্থী। আমার সঙ্গে অনুপম রয়েছে সরাসরি। অনুপম, গতকাল বিকেলে ঘোষণা করা হয়েছে আজ থেকে রাজ্যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। তো আজ কত মানুষ এসেছেন ক্যাম্পে নাম তোলার জন্য, আর আমি যদি গত এক সপ্তাহের খতিয়ান দেখি কত মানুষ আসতেন নিয়মিত? দেখো, এই যে গতকাল এসআইআর ঘোষণা হয়েছে এবং আজ সকাল থেকেই কিন্তু যে সিএ এর যে ক্যাম্প করা হয়েছে সেইখানে কিন্তু একদম এই যে সীমান্তবর্তী বসিরহাট শহরে সেখানে কিন্তু সেই ক্যাম্পে কিন্তু একদম রীতিমতো ভিড় উপচে পড়েছে বলা যেতে পারে। তার কারণ এখানে যেসব যারা আসছে এই সিএএ ফর্ম ফিল আপ করছে, যারা এই পোর্টালে নাম নথিভুক্ত করছে, তারা সকলেই বাংলাদেশি এবং বাংলাদেশি শরণার্থী বলা যেতে পারে। তার কারণ এদের মূলত যেটা দাবি যে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তারা ভারতবর্ষে এসে তারা বসবাস করছে, তাদের ভোটার লিস্টে নাম আছে, তাদের বিভিন্ন নথিপত্রে তাদের নাম আছে, কিন্তু যেহেতু এসআইআর চালু হচ্ছে তাদের কোনো রকম সমস্যা না হয় সেই জন্য তারা সিএএ এতে তারা নাম নথিভুক্ত করে রাখছে এবং এসআইআরে যাতে তাদের এই সিএএ ক্যাম্প এই নথিভুক্ত করে রাখলে যাতে এসআইআরে তাদের সুবিধা হয়, এসআইআরে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই কারণেই তারা কিন্তু সিএএতে এই নাম নথিভুক্ত করছে। এবং গত 15 দিন ধরে কিন্তু আমরা এই সিএএ ক্যাম্পে কিন্তু রীতিমতো আমরা লোক দেখেছি, কিন্তু কালকে ঘোষণা হওয়ার পরে কিন্তু আজ সকাল থেকে এত লোক দেখা যায়নি আগে। ধন্যবাদ। আমরা যে সিএ ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই সিএ অ্যাপ্লাই করা এটা দেখাবো, দেখালে সেটা আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি। এখানে বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে। সেগুলো আমরা এসআইআর সিএ এর মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি এবং সেখান থেকে সিএ করে এটা আমরা করেও দিয়েছি। আমরা এখানে এসেছি সিএ ফর্ম ফিল আপ করতে। যে এসআইআর হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে ধর্মীয় কারণে, যে কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। কেন্দ্রকে এই রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে। হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র, কিন্তু সেখানেও সুপ্রিম কোর্টও বলে দিল হাইকোর্টের এই নির্দেশই থাকবে। আর এরপরেই তৃণমূল এই 100 দিনের কাজে কেন্দ্র 100 দিনের কাজ শুরু করছে না, এটাকে হাতিয়ার করে রাস্তায় নামতে চাইছে, ভোট প্রচারের অস্ত্র হিসেবে দেখছে। কি তাদের কর্মসূচি জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এখনো পর্যন্ত বকেয়া অঙ্কের পরিমাণ দাঁড়িয়েছে হচ্ছে প্রায় 57,000 কোটি টাকার কাছাকাছি। এবং তৃণমূল যেটা প্রচারে তুলে ধরতে চাইছে সেটা হচ্ছে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো জায়গা থেকে বলা হলো টাকা দিতে, কিন্তু কেন্দ্রের তরফ থেকে টাকা দেওয়া হবে এমন কোনো নিশ্চয়তার কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে না। তারা চাইছেন হচ্ছে বিভিন্ন পাড়াগুলোতে এই নিয়ে ছোট ছোট সভা মিছিল করতে, ব্লক স্তরে বিভিন্ন ধরনের মিছিল করতে। এবং এক্ষেত্রে তারা বলছেন যদি বিজেপি নেতারা যখন প্রচারে আসবেন তাদেরকে একেবারে গান্ধীবাদী নীতি অনুসরণ করতে, তাদেরকে পাশে বসিয়ে এই যে তারা টাকা দিলেন না তার জন্য মানুষের কি পরিমাণ সমস্যার সম্মুখীন হলো সেই প্রসঙ্গের কথা তাদেরকে তুলে ধরতে। তুমি জানো, গতকালকেই অভিষেক সিং উল্লেখ করেছেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন দিল্লিতে মেগা ধর্ণা করার যদি না কেন্দ্রের তরফ থেকে অর্থ দেওয়া হয়। এবং সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের মতো এই বঞ্চনা বা বকেয়া ইস্যু অন্যতম বড় আকার ধারণ করবে। এর আগেও বিভিন্ন সময় গোটা রাজ্য জুড়ে মিছিল, দিল্লিতে কর্মসূচি, কলকাতাতেও ধর্ণা করতে দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু কখনো এই ধরনের পরিস্থিতি তৃণমূল তৈরি করেনি যে বিভিন্ন একেবারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পাশাপাশি যারা বিজেপি নেতারা রয়েছেন তাদের কাছে গিয়ে তাদেরকে গিয়ে এই অঙ্কের কথা বলা, আদালতের রায় দেখানো এবং শান্তিপূর্ণভাবে তাদের পাশে বসে বলা যে তারা টাকা না দেওয়ার কারণে কি সমস্যার সম্মুখীন হয়েছে, রাজ্যে কি ধরনের কাজ করছে। ফলে এই গান্ধীবাদী নীতিকে অনুসরণ করে এই বঞ্চনা এবং বকেয়া ইস্যুতে পুরোপুরিভাবে প্রচারে নামছে তারা। ধন্যবাদ। আর এই বিজেপি নেতারাই তো বারবার বলেছেন, দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। তো যে নেতারা টাকা দিতে বারণ করেছিল, আপনাদের টাকা আটকে রেখেছিল, সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে, জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন, টাকাটা কোথায়? গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সম্প্রীতিমূলক, সংহতিমূলক, ঐক্যমূলক, প্রেমমূলক ভঙ্গিতে জিজ্ঞাসা করবেন না?
কেন টাকা দেননি? টাকাটা আটকে রেখেছিলেন কেন? এখন রাজনীতি করতে এসছেন। ওদিকে দেখা যাচ্ছে বসিরহাটের সিএ ক্যাম্প, সেখানে প্রচুর মানুষ ভিড় করে ফর্ম তুলছেন। এরা বাংলাদেশ থেকে আসা শরণার্থী। আমার সঙ্গে অনুপম রয়েছে সরাসরি। অনুপম, গতকাল বিকেলে ঘোষণা করা হয়েছে আজ থেকে রাজ্যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। তো আজ কত মানুষ এসেছেন ক্যাম্পে নাম তোলার জন্য? আর আমি যদি গত এক সপ্তাহের খতিয়ান দেখি, কত মানুষ আসতেন নিয়মিত? দেখো, এই যে গতকাল এসআইআর ঘোষণা হয়েছে এবং আজ সকাল থেকেই কিন্তু যে সিএ এর যে ক্যাম্প করা হয়েছে সেইখানে কিন্তু একদম এই যে সীমান্তবর্তী বসিরহাট শহরে সেখানে কিন্তু সেই ক্যাম্পে কিন্তু একদম রীতিমতো ভিড় উপচে পড়েছে বলা যেতে পারে। তার কারণ এখানে যেসব যারা আসছে এই সিএ ফর্ম ফিল আপ করছে, যারা এই পোর্টালে নাম নথিভুক্ত করছে, তারা সকলেই বাংলাদেশি এবং বাংলাদেশি শরণার্থী বলা যেতে পারে। তার কারণ এদের মূলত যেটা দাবি যে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তারা খেয়ে তারা ভারতবর্ষে এসে তারা বসবাস করছে, তাদের ভোটার লিস্টে নাম আছে, তাদের বিভিন্ন নথিপত্রে তাদের নাম আছে, কিন্তু যেহেতু এসআইআর চালু হচ্ছে তাদের কোনো রকম সমস্যা না হয় সেই জন্য তারা সিএএ এতে তারা নাম নথিভুক্ত করে রাখছে এবং এসআইআরে যাতে তাদের এই সিএএ ক্যাম্প এই নথিভুক্ত করে রাখলে যাতে এসআইআরে তাদের সুবিধা হয় এবং এসআইআরে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই কারণেই তারা কিন্তু সিএএতে এই নাম নথিভুক্ত করছে। এবং গত 15 দিন ধরে কিন্তু আমরা এই সিএএ ক্যাম্পে কিন্তু রীতিমতো আমরা লোক দেখেছি, কিন্তু কালকে ঘোষণা হওয়ার পরে কিন্তু আজ সকাল থেকে এত লোক দেখা যায়নি আগে। ধন্যবাদ। আমরা সিএ ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই সিএ অ্যাপ্লাই করা এটা দেখাবো, দেখালে সেটা আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি। এখানে বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে। সেগুলো আমরা এসআইআর সিএ এর মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি এবং সেখান থেকে সিএ করে এটা আমরা করেও দিয়েছি। আমরা এখানে এসেছি সিএ ফর্ম ফিল আপ করতে। যে এসআর হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে ধর্মীয় কারণে, যে কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। কেন্দ্রকে এই রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে। হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র, কিন্তু সেখানেও সুপ্রিম কোর্টও বলে দিল হাইকোর্টের এই নির্দেশই থাকবে। আর এরপরেই তৃণমূল এই 100 দিনের কাজে কেন্দ্র 100 দিনের কাজ শুরু করছে না, এটাকে হাতিয়ার করে রাস্তায় নামতে চাইছে, ভোট প্রচারের অস্ত্র হিসেবে দেখছে। কি তাদের কর্মসূচি জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এখনো পর্যন্ত বকেয়া অঙ্কের পরিমাণ দাঁড়িয়েছে হচ্ছে প্রায় 57,000 কোটি টাকার কাছাকাছি। এবং তৃণমূল যেটা প্রচারে তুলে ধরতে চাইছে সেটা হচ্ছে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো জায়গা থেকেই বলা হলো টাকা দিতে, কিন্তু কেন্দ্রের তরফ থেকে টাকা দেওয়া হবে এমন কোনো নিশ্চয়তার কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে না। তারা চাইছেন হচ্ছে বিভিন্ন পাড়াগুলোতে এই নিয়ে ছোট ছোট সভা মিছিল করতে, ব্লক স্তরে বিভিন্ন ধরনের মিছিল করতে, এবং এক্ষেত্রে তারা বলছেন যদি বিজেপি নেতারা যখন প্রচারে আসবেন তাদেরকে একেবারে গান্ধীবাদী নীতি অনুসরণ করতে, তাদেরকে পাশে বসিয়ে এই যে তারা টাকা দিলেন না তার জন্য মানুষের কি পরিমাণ সমস্যার সম্মুখীন হলো সেই প্রসঙ্গের কথা তাদের কাছে তুলে ধরতে। তুমি জানো, গতকালকে অভিষেক সিং উল্লেখ করেছেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন দিল্লিতে মেগা ধর্ণা করার যদি না কেন্দ্রের তরফ থেকে অর্থ দেওয়া হয়। এবং সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের মতো এই বঞ্চনা বা বকেয়া ইস্যু অন্যতম বড় আকার ধারণ করবে। এর আগেও বিভিন্ন সময় গোটা রাজ্য জুড়ে মিছিল, দিল্লিতে কর্মসূচি, কলকাতাতেও ধর্ণা করতে দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু কখনো এই ধরনের পরিস্থিতি তৃণমূল তৈরি করেনি যে বিভিন্ন একেবারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পাশাপাশি যারা বিজেপি নেতারা রয়েছেন তাদের কাছে গিয়ে তাদেরকে গিয়ে এই অংশের কথা বলা, আদালতের রায় দেখানো এবং শান্তিপূর্ণভাবে তাদের পাশে বসে বলা যে তারা টাকা না দেওয়ার কারণে কি সমস্যার সম্মুখীন হয়েছে, রাজ্যে কি ধরনের কাজ করছে। ফলে এই গান্ধীবাদী নীতিকে অনুসরণ করে এই বঞ্চনা এবং বকেয়া ইস্যুতে পুরোপুরিভাবে প্রচারে নামছে তারা। ধন্যবাদ। আর এই বিজেপি নেতারাই তো বারবার বলেছেন, দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। তো যে নেতারা টাকা দিতে বারণ করেছিল, আপনাদের টাকা আটকে রেখেছিল, সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে, জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন
টাকাটা কোথায়? গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সম্প্রীতিমূলক, সংহতিমূলক, ঐক্যমূলক, প্রেমমূলক ভঙ্গিতে জিজ্ঞাসা করবেন না কেন টাকা দেননি, টাকাটা আটকে রেখেছিলেন কেন, এখন রাজনীতি করতে এসছেন।